আজকের গল্প ইন্দুবাবুর কপাল। ঠিক সন্ধ্যে 7টার সময় অফিস থেকে বাড়ি ফিরেছেন ইন্দুবাবু। তার স্ত্রী বাসন্তী দেবী টিভি দেখছিলেন। পাশে তার একমাত্র ছেলে বাপি বসেছিল। স্বামীকে দেখেই বাসন্তী দেবী টিভি বন্ধ করে দিলেন। ইন্দুবাবু জিজ্ঞেস করলেন, কি হলো, টিভি বন্ধ করে দিলে কেন? বাসন্তী দেবী বললেন, তোমার সঙ্গে আজ কথা আছে। কি কথা? আগে জামা কাপড় ছাড়ো, হাত মুখ ধোও, তারপর বলছি। খুব দরকারি কথা? হ্যাঁ। ইন্দুবাবু বেশ অবাক হলেন। বুঝতে পারলেন না তার সঙ্গে তার স্ত্রী এমন কি দরকারি কথা থাকতে পারে। 25 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, এখন তার বয়স 52। এই দীর্ঘ 27 বছর ধরে তিনি তার স্ত্রীকে দেখে আসছেন তাকে শুধু ঘুমিয়ে থাকতে, বসে থাকতে, সাজগোজ করতে আর ঘুরে বেড়াতে। তার সঙ্গে কোনোদিন কোনো ভালোবাসার কথা বলা দূরে থাক, সামান্য গল্পগুজবও করেনি। এমনকি ইন্দুবাবু তাই আজ একটু চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ কি হলো? যাই হোক, ইন্দুবাবু তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে স্ত্রীর সামনে এসে বসলেন। বাসন্তী দেবী জিজ্ঞেস করলেন, চা খাবে? ইন্দুবাবু প্রশ্নে অবাক হলেন, কারণ তার মনে পড়ে না তার স্ত্রী তাকে কোনোদিন এভাবে চা খাওয়ার কথা জিজ্ঞেস করেছে। বাড়িতে কাজের লোক আছে, সেই তাকে রোজ চা করে দেয়, বলতেও হয় না। স্ত্রীর এই প্রশ্নে তিনি খুশি হলেন, বললেন, খাবো। বলা মাত্র স্ত্রী কাজের লোককে ডেকে বললেন, এক্ষুনি বাবু চা করে দাও। প্রায় সঙ্গে সঙ্গে চা চলে এলো। ইন্দুবাবু এক অদ্ভুত তৃপ্তিতে চায়ে চুমুক দিয়ে বললেন, বলো, কি বলছিলে? বলছি চাটা শেষ করো। ইন্দুবাবু অসম্ভব কৌতূহলী হয়ে পড়েছেন, আর অপেক্ষা করতে পারছিলেন না। তাড়াতাড়ি চা শেষ করে বললেন, এবার তো বলো। বাসন্তী দেবী এক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত হয়েছে? হঠাৎ এ প্রশ্ন? দরকার আছে। 52। তার মানে তুমি এখনো 8 বছর চাকরি করবে? হ্যাঁ। বাসন্তী দেবী গম্ভীর হয়ে বললেন, অতদিন তোমার চাকরি করা চলবে না। ইন্দুবাবু এ কথার অর্থ বুঝতে পারলেন না পেয়ে জিজ্ঞেস করলেন, মানে কি বলতে চাও তুমি? বলতে চাও তোমার অফিসে ছেলেটাকে এবার ঢোকাও। কিভাবে? তোমার অফিসে যারা রিটায়ার করে ছেলেরা তো চাকরি পায় না। তা পায়, কিন্তু আমার রিটায়ার করতে এখনো 8 বছর দেরি আছে। বাপি কি ততদিন বসে থাকবে? বসে থাকবে কেন? অন্য কোথাও চেষ্টা করুক। চেষ্টা তো অনেক হয়েছে, কিন্তু কোথাও তো পেল না। তার জন্য আমি কি করব? বাপি এতক্ষণ চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। এবার আর পারল না, বলে উঠল, তুমি স্বেচ্ছায় রিটায়ার করো, তাহলেই আমার একটা ব্যবস্থা হয়। ইন্দুবাবু বললেন, তা হয়, কিন্তু তারও 5 বছর দেরি আছে। বাসন্তী দেবী এতে কোনো বিরক্ত হয়ে বললেন, আরও 5 বছর? হ্যাঁ। যদি মরে যাও? ইন্দুবাবু এবার রীতিমতো ধাক্কা খেলেন। কি শুনছেন তিনি? নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না। তিনি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। বুঝতে পারলেন বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে আজ হঠাৎ এত খাতির করা হলো কেন। তিনি যেন একটা চক্রান্তের আঁচ পেলেন। তার এই মুহূর্তে প্রচণ্ড রেগে ফেটে পড়তে ইচ্ছে হলো, কিন্তু স্ত্রী পুত্রের মুখের দিকে চেয়ে নিজেকে ভীষণ অসহায় বোধ করলেন। স্বামীকে নিরুত্তর দেখে বাসন্তী দেবী আবার জিজ্ঞেস করলেন, কি হলো, চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। যদি মরে যাও? ইন্দুবাবু ম্লান এসে উত্তর দিলেন,
তাহলে বাপি এখনই চাকরি পাবে? সত্যি? হ্যাঁ। তাহলে তুমি এখনই মরে যাও। কি বলছো তুমি? ঠিক বলছি, তুমি এখনই মরে যাও। স্ত্রীর এই কঠোর নির্দেশ ইন্দুবাবু ভীত হয়ে পড়লেন। জীবনে তিনি কোনোদিন স্ত্রীর কোনো কথা অবহেলা করেননি। সংসারের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সব সময় তা মান্য করে এসেছেন, কখনো অবাধ্য হননি। কিন্তু আজ স্ত্রীর এই অদ্ভুত নির্দেশ পালন করা তার কাছে অসম্ভব ও ভয়ঙ্কর বলে মনে হলো। স্ত্রীকে খুশি করার জন্য তিনি আর যাই করুন মরে যেতে পারবেন না। বাসন্তী দেবী তাকে নীরবে থাকতে দেখে ধমকের সুরে জিজ্ঞেস করলেন, কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? ইন্দুবাবু মৃদু গলায় বললেন, কি বলবো? তার মানে তুমি মরবে না? ইন্দুবাবু এবার তাঁর পুত্রের দিকে তাকালেন। তার মৃত্যুর বিরুদ্ধে একটা আদায়ের জন্য স্নেহ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি বলিস? তুই কি চাস আমি মরে যাই? উত্তরে বাপি তার দায় প্রস্তাবকেই সমর্থন করে বলল, হ্যাঁ, আমি চাই তুমি মরে যাও। পুত্রের কাছ থেকে ইন্দুবাবু এতটা আশা করেননি। তাই তিনি আহত কণ্ঠে বলে উঠলেন, তুই কথা বলতে পারলি? বলতে বাধ্য হচ্ছি। কারণ? কারণ তুমি অনেক দিন বেঁচে থেকেছ। আর কতদিন বাঁচবে? আমাকে বাঁচতে দাও। তুই কি বেঁচে নেই? না, আমি বেঁচে নেই। কেন, কি হয়েছে? আমি বেকার। আমি এখন একটা চাকরি পেতে চাই, বিয়ে করতে চাই, জীবনকে ভোগ করতে চাই। এদিকে আমার বয়স হয়ে যাচ্ছে। তুমি না মরলে তা সম্ভব হচ্ছে না। পুত্রের এ কথায় ইন্দুবাবুর মনটা খুব খারাপ হয়ে গেল। স্ত্রীর সঙ্গে তার কোনো রক্তের সম্বন্ধ নেই, সে স্বচ্ছন্দে বলতে পারে, কিন্তু পুত্রের সঙ্গে তার রক্তের সম্বন্ধ। সে কি করে কথা বলতে পারলো? বলতে গিয়ে তার মুখে আটকালো না, জিভ জড়িয়ে গেল না। মনে হলো না কথা বলা ঠিক নয়, বললে বাবা কষ্ট পাবে। তিনি অবাক বিস্ময়ে পুত্রের মুখের দিকে তাকিয়ে রইলেন। ভাবতে কষ্ট হলো, একেই তিনি বুকে পিঠে করে মানুষ করেছেন। সামান্য অসুখ হলে দুশ্চিন্তায় ঘুমোতে পারতেন না। এরই ভবিষ্যতের দিকে তাকিয়ে এই ফ্ল্যাট কিনেছেন, ব্যাংকে না খেয়ে টাকা জমিয়েছেন। ইন্দুবাবুর মনে হলো তার মরে যাওয়াই ভালো। এমন সময় একটি মেয়ে ঘরে ঢুকলো, নাম বাবলি। পাশের ফ্ল্যাটে থাকে। বাপির সঙ্গে বেশ কয়েক বছর ধরে ঘোরাঘুরি করছে, কিন্তু বাপি বলে কিছুতেই তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। তার দিকে তাকিয়ে তার স্ত্রী বাসন্তী দেবী বললেন, বসো। বাবলি বাপির পাশে গিয়ে বসলো। বসে চারিদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বাসন্তী দেবী বললেন, তুমি তোমার মেসমশাইকে একটু বোঝাও। কি বোঝাবো? বোঝাও যে তোমার মেসমশাইয়ের এখন মরা উচিত। মরলে তোমার মেসমশাইয়ের অফিসে বাপি চাকরি পাবে, আর চাকরি পেলে তোমাকে বিয়ে করতে পারবে। আমি বুঝতে পারছি না তোমার মেসমশাইয়ের এত অমত হচ্ছে কেন। বাবলি এবার ইন্দুবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, মাসিমা তো অন্যায় কিছু বলছেন না। আপনি আমাদের মুখের দিকে তাকিয়ে মরে যান। বাপির জন্য এটুকু আপনার করা উচিত। ইন্দুবাবু এবার বাবলির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মরা কি খুব জরুরি? সঙ্গে সঙ্গে সকলেই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, খুব জরুরি। কিন্তু যদি না মরি? বাসন্তী দেবী বোধহয় স্বামীর কাছ থেকে এরকম কথা আশা করেননি। আজ তিনি বিরক্ত হয়ে বললেন, এর মানে কি বলতে চাও তুমি? আমি মরবো না, আমি বেঁচে থাকবো। অসম্ভব, বেঁচে থাকা তোমার চলবে না। তোমাকে যে করেই হোক মরতে হবে, সে বিষ খেয়েই হোক বা গলায় দড়ি দিয়েই হোক।
ইন্দুবাবু এবার গলার স্বর উঁচু করে বললেন, আমি কিছুতেই মরব না, তোমরা যা পারো করো। বাসন্তী দেবী এ কথায় উত্তেজিত না হয়ে শান্ত গলায় ঠাট্টা করে বললেন, মরতে ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তাহলে আমি এখন বেঁচে থাকতে চাই। কেন? সামনের মাসে কলকাতায় ভারত পাকিস্তানের টেস্ট খেলা হবে, ওটা দেখতে হবে। আর 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 কলকাতায় 2 মাস পরে ফিল্ম ফেস্টিভ্যাল হবে, ভালো ছবি আসবে শুনেছি, সেসব ছবি না দেখে মরতে পারবো না। আর 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 আমার অফিসের কয়েকজন মানস সরোবর যাবে ঠিক করেছি। মানস সরোবর আমি দেখবই, না দেখে মরে যাওয়া অসম্ভব। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। ইন্দুবাবুর এরকম আকস্মিক দৃঢ়তায় সকলেই চুপ করে গেল। বাসন্তী দেবী কী বলবেন তা খুঁজে পেলেন না। রাগী তার মুখ থমথম করতে লাগলো। বাপিও বুঝে গেল না এবার সে কি করবে বা কী বলবে। আর বাবলি মুহূর্তের মধ্যেই পরিস্থিতিটা বুঝে নিয়ে বাসন্তী দেবীর উদ্দেশ্যে বলল, মাসিমা, আমি তাহলে চলি। বাসন্তী দেবী বললেন, না, তুমি বসো। বাবলি বলল, আমি বসে থেকে কী করব? মেসমশাই তো মরতে রাজি নন, আমি বরং চলেই যাই। বাপি জিজ্ঞেস করল, কোথায় যাবে? ভাবছি বুকির কাছে যাব। বুকির কাছে? খবরদার, বুকির কাছে তোমার যাওয়া হবে না। কেন? আমি তাহলে আত্মহত্যা করব। যার এমন বাবা, তার আত্মহত্যা করাই ভালো। বাপি এ কথায় উত্তেজিত হয়ে মার উদ্দেশ্যে বলল, তুমি শুনলে বাবলি কি বলল? বাসন্তী দেবী উত্তরে বললেন, বাবলি মিথ্যে কিছু বলেনি, তোর আত্মহত্যা করাই ভালো। ইন্দুবাবু বুঝতে পারলেন তার আর এখানে বসে থাকা উচিত নয়। বসে থাকলে তাকে নানা কটু কথা শুনতে হবে, অথচ কিছুই বলতে পারবেন না। মুখ বুঝে সব হজম করতে হবে। তার চেয়ে এখান থেকে সরে যাওয়াই ভালো। তিনি উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী চেঁচিয়ে উঠলেন, কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে মানে? বাইরে মানে বাইরে। তোমার কথা আর ভালো লাগছে না? না লাগুক, তোমার কোথাও যাওয়া হবে না, তোমাকে এখানে বসে থাকতে হবে। ইন্দুবাবুর আর বাইরে যাওয়া হলো না। তিনি পুনরায় বসে পড়ে বললেন, বসে থেকে কী করব? আমি বিষ এনে দিচ্ছি, খাবে, খেয়ে মরবে। তোমাকে আমি কিছুতেই বেঁচে থাকতে দেব না। তুমি আরাম করে চাকরি করবে, আর ছেলেটা বেকার হয়ে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াবে, তা হবে না, হতে দেব না। তোমাকে এখনই বিষ খেয়ে মরতে হবে। আমি মরবো না। মরবে না? গুলি করে মারব। পিস্তল কোথায় পাবে? তার জোগাড় হয়ে গেছে। কই দেখি? বাসন্তী দেবী তখন পুত্রের দিকে তাকিয়ে বললেন, বাপি, পিস্তলটা বের কর তো, একবার দেখিয়ে দে। বাপি সঙ্গে সঙ্গে হিপ পকেট থেকে পিস্তল বের করলো। ইন্দুবাবু পিস্তলটার দিকে তাকিয়ে শিউরে উঠলেন। জিজ্ঞেস করলেন, কোত্থেকে জোগাড় করেছিস? বাপি একবার হেসে উঠল, তারপর পিস্তলটা ফের হিপ পকেটে ঢুকিয়ে বলল, তা দিয়ে তোমার দরকার কি? ইন্দুবাবু এতক্ষণে ভীত হলেন। না, আর তার বাঁচার উপায় নেই, তাকে মরতেই হবে। সে বিষ খেয়েই হোক বা গুলি খেয়েই হোক, এদের হাত থেকে তার রেহাই নেই। কিন্তু তার মরে যাবার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তিনি ভাবতে লাগলেন, এদের হাত থেকে এখন কিভাবে উদ্ধার পাওয়া যায়। বাসন্তী দেবী এই সময় তাকে জিজ্ঞেস করলেন, বলো, এবার মরবে কি না? আপাতত বাঁচবার জন্য ইন্দুবাবু বললেন, মরবো, নিশ্চয়ই মরবো। সঙ্গে সঙ্গে বাসন্তী দেবী, বাপি ও বাবলির মুখে হাসি ফুটে উঠল। বাসন্তী দেবী বললেন,
বাঁচলাম? বাপি বলল। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বাবলি বলল, আমিও নিশ্চিত হলাম। এমন সময় একটা পৌর ঘরে ঢুকলেন। বয়স প্রায় 55, নাম রতন হালদার, পেশায় ডাক্তার। ইনি বাবলির পিতা। একে দেখেই বাসন্তী দেবী বলে উঠলেন, সুখবর আছে? রতনবাবু হেসে বললেন, কি? আমার কর্তা মরতে রাজি হয়েছেন? তাই নাকি? হ্যাঁ, আমি জানতাম। উনি বাপি অন্তপ্রাণ। বাপির জন্য উনি মরতে পিছপা হবেন না। আপনার আমার কথা বিশ্বাস করেননি, এখন বিশ্বাস হলো তো? এই বলে রতনবাবু ইন্দুবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তা কবে মরবেন? ইন্দুবাবু ম্লান হেসে জানতে চাইলেন, কবে মরলে সুবিধে হয়? এখনই। ইন্দুবাবু আঁতকে উঠলেন, এখনই? রতনবাবু বললেন, আপত্তি কিসের? কিন্তু এখনই মরলে আপনারা ঝামেলায় পড়ে যাবেন। কোনো ঝামেলা হবে না, ডেথ সার্টিফিকেট তো আমি লিখব। ইন্দুবাবু এবার একটু থেমে জানতে চাইলেন, আপনারা আমাকে কিভাবে মারতে চান? বিষ খাইয়ে, কিংবা গুলি করে, কিংবা সে নিয়ে আপনাকে ভাবতে হবে না? না, ভাবার আছে। আমাকে একটু ভাবতে দিন। কি ভাববেন? কি ভাববার আছে? আছে, ভাবার আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাসন্তী দেবী এই সময় প্রায় চেঁচিয়ে উঠলেন, অসম্ভব। বাপি বলল, তোমার কোথাও যাওয়া হবে না। বাবলি বলল, আপনাকে এখানেই থাকতে হবে। রতনবাবু বললেন, আপনাকে এখন কিছুতেই বাইরে বেরোতে দেয়া যাবে না। দিলেই আপনি হয়তো থানায় গিয়ে হাজির হবেন। সবাই একসঙ্গে বলে উঠল, ঠিক ঠিক। তখন ইন্দুবাবু বললেন, বেশ, তাই হবে। আমি বাইরে না হয় বেরোবো না, কিন্তু আমাকে দয়া করে একটু ভাবতে দিন। রতনবাবু আবার জানতে চাইলেন, কি ভাববেন? ভাববো আমার মৃত্যুর পর এই ফ্ল্যাটটাকে পাবে, পিএফের টাকাগুলো কাকে দিয়ে যাব, ইন্দিরা বিকাশ পত্র কে পাবে, এ নিয়ে কি ভাবার আছে? আপনার মৃত্যুর পর সবই আপনার ছেলে পাবে। এ কথায় বাসন্তী দেবী প্রায় গর্জে উঠলেন, না, তা হবে না। আমি বেঁচে থাকতে বাপি পাবে কেন? তার মৃত্যুর পর সব কিছুর মালিক হব আমি। রতনবাবু বললেন, তাহলে তো সমস্যা থেকেই গেল। বাসন্তী দেবী বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিসের সমস্যা? আপনি সব কিছুর মালিক হলে বাপি কি পাবে? এখন কিছু পাবে না, আমার মৃত্যুর পর সব বাপি পাবে। কিন্তু ধরুন আপনি যদি এখনো 20-25 বছর বেঁচে থাকেন, বাপি কি ততদিন অপেক্ষা করতে হবে? সে হয় না। কেন? বাপি আর বাবলি কি অতদিন অপেক্ষা করে থাকবে? বিয়ে করবে না ওরা? বাবলি এই সময় বলল, আমি কারো অধীনে থাকতে পারবো না। বাপি বলল, আমিও না। বাসন্তী দেবী এবার ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোরা কি বলতে চাস? বাপি বলল, বাবার মৃত্যুর পর সব কিছুর মালিক হব আমি বেঁচে থাকতে। হ্যাঁ, আমার কি হবে? তুমি আমাদের সঙ্গে থাকবে। থেকে কি করব? রান্না করবে, ঘর মুছবে, কাপড় কাচবে, নাতি নাতনি সামলাবে। আমি তা পারবো না। তাহলে তুমি অন্য কোথাও চলে যাও। বাসন্তী দেবীর গলার স্বর রীতিমতো তীব্র হয়ে উঠল। কি বললি? বাপি শান্ত গলায় বলল, আমি ঠিক বলেছি, আমার কিছু খারাপ বলিনি। রতনবাবু বাপির কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, ও তো অন্যায় কিছু বলেনি। বাপির সুখের জন্য ইন্দুবাবু মরতে রাজি হয়েছেন। আমি বলি, এই সঙ্গে আপনারও মরে যাওয়া উচিত।
বাসন্তী দেবী বেশ ক্ষুব্ধ হয়ে বলে উঠলেন, আপনি আমাকে মরে যেতে বলছেন? রতনবাবু ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ। রতনবাবু ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, কারণ এতে আপনার বাপির এবং আমার বাবলির উভয়ের কল্যাণ হবে। বাসন্তী দেবী এবার বাপির দিকে তাকিয়ে জানতে চাইলেন, তোরও কি তাই মত? বাপি বলল, হ্যাঁ, আমারও তাই মত। বাবার সঙ্গে তুমিও যদি মরে যাও তাহলে আমার ভালো হয়। বাসন্তী দেবী তখন নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে, তাই হবে, কিন্তু কিন্তু কি? মরবার আগে একটা লেখাপড়া করে যাব। কি? আমাদের মৃত্যুর পর আমাদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে শুধু তুমি। বাপি বলল, এ তো খুব ভালো কথা। কিন্তু বাবলি এর প্রতিবাদ করে বলল, না, এটা মোটেই ভালো কথা নয়। বাপি জিজ্ঞেস করল, কেন? বাবলি বলল, তুমি বড় খরচে, সব হাতে পেয়ে দুদিনেই উড়িয়ে দেবে, তখন আমার কি হবে? অতএব মালিক হব আমি। বাপি বলল, আমার বাবার জিনিস মালিক হব আমি? বাবলি বলল, আমার এতে আপত্তি আছে। রতনবাবু এই সময় বাপিকে বললেন, ও ঠিক বলেছে বাপি, না, বাবলির নামে থাকাই ভালো, তুমি যে বড় অমিতব্যয়ী। বাপি বলল, সে আমি বুঝবো। রতনবাবু বললেন, না, তা হয় না, আমি বাবলির বাবা, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোমার নামে কিছুই রেখো না, সব বাবলির নামেই হোক, এতে তোমার কল্যাণ হবে। বাপি বলল, এতে আমার কোন কল্যাণ হবে? কল্যাণ হবে বাবলির। কেন? বাবলি যদি আমাকে এখান থেকে কোনোদিন তাড়িয়ে দেয়, আমি তখন কি করব? ছি ছি, এইসব কি বলছো? ঠিক বলছি, আমার বাবার জিনিস আমি মালিক হব। বাবলি এই কথায় বলে উঠল, তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি বুকিকেই বিয়ে করব। তাই করো, তোমাকে আর আমার দরকার নেই। পয়সা থাকলে তোমার মতো মেয়ে অনেক পাবো। কি বললে? ঠিক বলেছি, তুমি এখন যেতে পারো। তাই যাব, বলে বাবলি উঠে দাঁড়ালো। রতনবাবু ধমক দিলেন, বাবলি, ছেলে মানুষই করিস না। বাবলি বলল, না বাবা, আমি এখন বুকির কাছেই যাব, আমি বুকিকেই বিয়ে করব, তুমি আমাকে বাধা দিও না। রতনবাবু আবার ধমক দিলেন, বাবলি। বাবলি ধমক খেয়ে দাঁড়ালো না, ঘর ছেড়ে চলে গেল। রতনবাবু তার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেলেন। ইন্দুবাবু এতক্ষণ একটা কথাও বলেননি, সব কথা চুপ করে শুনছিলেন। এবার একবার পুত্রের মুখের দিকে তাকিয়ে, একবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? বাসন্তী দেবী বললেন, আমাদের বোধহয় আর মরতে হবে না। ইন্দুবাবু খুশি হয়ে জিজ্ঞেস করলেন, সত্যি? তাই তো মনে হচ্ছে। বাপি এ সময় বলল, না মা, তুমি বেঁচে থাকতে পারো, কিন্তু বাবার বেঁচে থাকা চলবে না। ইন্দুবাবু ক্ষুব্ধ হয়ে জানতে চাইলেন, আমার অপরাধ? আমার এখন চাকরি চাই, তুমি না মরলে আমার চাকরি হবে না। বাসন্তী দেবীর স্বামীর প্রতি সহানুভূতি দেখিয়ে বললেন, আমার তাহলে করার কিছু নেই, তোমাকে মরতেই হবে। ইন্দুবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে তাই হবে, কিন্তু আমি আর কটা দিন বাঁচতে চাই। বাপি জিজ্ঞেস করল, কদিন? 7 দিন। ঠিক আছে, 7 দিনই পাবে, এর বেশি কিছু একদিনও চলবে না। তাই হবে, মনে থাকে যেন। কিন্তু ইন্দুবাবুর কপাল খারাপ, 7 দিন কেন, সে রাতটাই পুরো কাটাতে পারলেন না। ঠিক 3টের সময় মনের দুঃখে মারা গেলেন।
গল্পটি এখানেই সমাপ্ত হলো। শ্রোতা বন্ধুরা, আপনাদের আজকের গল্প কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর প্লিজ প্রত্যেকেই লাইক করে দেবেন। আজ তাহলে আসি, নমস্কার।